দেশের মানুষ চৌকিদার চোর হ্যাঁ বলছে। আমি চোর, আমি চৌকিদার। নীতিশ কুমারকে বাঁচানোর জন্য 2019-এর মতো আরেকটা চক্রান্ত এই বিজেপি সরকার, তার স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহ সরকার, নরেন্দ্র মোদীর সরকার। আর নরেন্দ্র মোদী শুনছি নাকি তিনি বিদেশে সফরে গেছেন। ভারতবর্ষের মানুষ যখনই বিপদে পড়েছে নরেন্দ্র মোদী বিদেশে গেছে। এই ঘটনা হলো, যেহেতু বিহারে ভোট, প্রথম দফায় ভোট, তারা বুঝতে পেরেছে, বিজেপি বুঝতে পেরেছে যে আমরা বিহারে ক্ষমতায় থাকতে পারবো না। তাই এই ঘটনা হলো বলেই ভারতবর্ষের মানুষ বলতে চাইছে বিস্ফোরণ হয়ে সাধারণ মানুষ খুন হচ্ছে, দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে চলে যাচ্ছে ক্রিমিনাল দুষ্কৃতীরা। নরেন্দ্র মোদী চৌকিদার হিসেবে বসে আছে। পুরোপুরিভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পুরোপুরিভাবে ব্যর্থ। ওনাদেরকে পদত্যাগ করার প্রয়োজন। লজ্জা নেই, ন্যূনতম যদি লজ্জা থাকতো এই ঘটনাকে ঘিরে ওনারা পদত্যাগ করতো। অমিত শাহ, নরেন্দ্র মোদী 56 ইঞ্চি বুকের ছাতি 26 ইঞ্চি হয়ে যাবে, যার কারণে বিহারের ইলেকশনে নীতিশ কুমারকে বাঁচানোর জন্য আবার একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই হামলা যেখানে ঘটলো দিল্লি, একটা হাই সিকিউরিটি জায়গা, সেই জায়গায় কী করে ঘটনাটা ঘটলো, এবং যত ঘটনা এর আগে ঘটেছে, এবং নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকে। এবং চৌকিদারের আগে সব থেকে বড় চোর, চোরেদের মানে ডন, চোরেদের মাথা, মাফিয়াদের মাথা। केंद्र से कि बार बार इतना बड़ा हादसा हो क्यों रहा है, आप कर क्या रहे? अगर आपसे नहीं हो रहा है तो आप छोड़िए, हटिए, गद्दी छोड़िए, किसी और को मौका दीजिए। প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম সব থেকে বড় মিথ্যাবাদী, ওনাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. দিল্লিতে নৃশংস জঙ্গি হামলার বিরুদ্ধে এবং পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার প্রতিবাদে আজ রাজপথে অর্থাৎ কলকাতায় মিছিল করছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ড। মিছিল শুরু হয় স্টেটমেন্ট হাউসের সামনে থেকে, ধর্মতলা স্টেটমেন্ট হাউসের সামনে থেকে, এবং এই মুহূর্তে সেই মিছিল এসে জমায়েত শুরু হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু মিছিল হচ্ছে, এবং একাধিক দাবি নিয়ে আইএসএফের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে দিল্লির লালকেল্লার মতো একটা হাই সিকিউরিটি জোন অর্থাৎ হাই সিকিউরিটি এরিয়া, সেখানে কিভাবে এত বিস্ফোরক অর্থাৎ বোমার সরঞ্জাম নিয়ে এলো দুষ্কৃতীরা এবং জঙ্গিরা, কিভাবে এলো তার কিন্তু একটা সঠিক তদন্ত হওয়া দরকার। একটি তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু তদন্ত হওয়া দরকার, এবং পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যে সমস্ত জঙ্গি সংগঠন বা জঙ্গি যারা জড়িত, তাদের গ্রেফতার করে দিল্লির লালকেল্লার সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এমনটাই কিন্তু তাদের আজকের এই মিছিল থেকে কিন্তু তারা দাবি তুলছে। এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে তারা, কেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই কিন্তু সমস্ত এজেন্সিগুলি, যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে সেগুলি তাদের ব্যর্থতা, আইবি থেকে শুরু করে এনআইএ সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, ভারতের এত ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও কিভাবে বারে বারে বহিরাগত জঙ্গিরা ভারতের মাটিতে ঢুকে এরকম নাশকতা চালাতে পারছে এবং ভারতের মাটিতে ঢুকে এরকম নিরীহ নাগরিকদের হত্যা করছে, এই কিন্তু অভিযোগ তুলে তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিও কিন্তু তারা তুলছে। নীতিশ কুমারের দলের সমর্থন যদি না থাকে এই সরকারটা পড়ে যাবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী 56 ইঞ্চি বুকের ছাতি 26 ইঞ্চি হয়ে যাবে, যার কারণে বিহারের ইলেকশনে নীতিশ কুমারকে বাঁচানোর জন্য আবার একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যে ভারতবর্ষের লালকেল্লায় স্বাধীনতার প্রথম পতাকা উড়েছিল, যে লালকেল্লার মতো দাঁড়িয়ে ভারতবর্ষের দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, 26শে জানুয়ারি দেশের প্রথম পতাকা ওঠে আমার লালকেল্লায়, 15ই আগস্ট দেশের প্রথম পতাকা ওঠে লালকেল্লায়। এইরকম একটা হাই সিকিউরিটি জোনে এত বড় বিস্ফোরণ, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, তাকে পদত্যাগ করতে হবে। কারণ নীতিশ কুমারকে বাঁচানোর জন্য 2019-এর মতো আরেকটা চক্রান্ত এই বিজেপি সরকার, তার স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহ সরকার, নরেন্দ্র মোদীর সরকার। আর নরেন্দ্র মোদী শুনছি নাকি তিনি বিদেশে সফরে গেছেন। ভারতবর্ষের মানুষ যখনই বিপদে পড়েছে নরেন্দ্র মোদী বিদেশে গেছে। দেশের মানুষ চৌকিদার চোর হ্যাঁ বলছে। এখন নিজের 56 ইঞ্চি বুকের ছাতি নাকি তার ইঞ্চি জানি না, ভারতবর্ষের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ভারতবর্ষের আদিবাসী, দলিত আমার মায়েরা, তাদের ইজ্জতের লড়াই লড়তে হচ্ছে এই সরকারের আমলে। কারণ দেশের আদিবাসী, দলিত মানুষ তারা বিপদে আছে, তাদের জল জমি জঙ্গলের অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই এই সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল
বছরে বেকারের 2 কোটি চাকরি, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা, আজকে দিনের কথা বলেছিল, বিদ্যুৎ ফ্রি করে দেবে বলেছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি কমে যাবে বলেছিল। কিন্তু আজকে আমাদের বেঁচে থাকার লড়াই। যখনই এই সরকার বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করেছে, এই ভারতবর্ষের মানুষকেই বিপদে ফেলেছে প্রক্ষান্তরে। 2019 সালে আপনি ফিরে যান না, 2019 সালে ভারতবর্ষের নির্বাচন, 2014 সালে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সরকার, যখন 19 সালে রাখতে পারলো না, পুলওয়ামার মতো ঘটনা ঘটলো। আজও পর্যন্ত পুলওয়ামার আমার দেশের বীর যোদ্ধারা প্রাণ দিল। কি কারণে প্রাণ দিল? RDX কোথা থেকে এলো? RDX বোঝাই যে গাড়িটা ছিল, সেই গাড়িটা কোথা থেকে এলো? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে এখনো পর্যন্ত দিতে পারলো না। সে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, তারা বারবার করে বলছে ভারত সুরক্ষিত, ভারত সুরক্ষিত, কিন্তু ভারতবর্ষের মানুষ দেখছে যে ভারত কখনোই সুরক্ষিত নয়। এই বিজেপি যখন থেকে এসেছে ক্ষমতায়, তখন থেকে একটার পর একটা হামলা আমরা দেখতে পেয়েছি। বিগত দিনে যে হামলাগুলো হয়েছে, সে হামলার আমরা কোনো তদন্ত, এখন কোনো সুরাহা পায়নি ভারতবর্ষের মানুষ। আবার একটা হামলা ঘটলো। এই হামলা যেখানে ঘটলো, দিল্লি একটা হাই সিকিউরিটি জায়গা, সেই জায়গায় কী করে ঘটনাটা ঘটলো? এবং যত ঘটনা এর আগে ঘটেছে, এবং নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকে, এও তার ব্যতিক্রম হয়নি। আমার প্রশ্ন, ভারতবর্ষের মানুষের প্রশ্ন, তবে কি ঘটনা হলো? যেহেতু বিহারে ভোট, প্রথম দফায় ভোট, তারা বুঝতে পেরেছে, বিজেপি বুঝতে পেরেছে যে আমরা বিহারে ক্ষমতায় থাকতে পারবো না, তাই এই ঘটনা হলো বলেই ভারতবর্ষের মানুষ বলতে চাইছে, যদি মোদি, অমিত শাহ এরা যদি নিজেদেরকে স্বীকার করতে চায় যে আমরা এর সঙ্গে ইনভলভ নই, আমরা ঘটাইনি, তাহলে দ্রুততার সহিত একটা কমিটি গঠন করুক, যেই কমিটির মধ্যে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাক, এবং দিল্লি যে ঘটনা ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী থাক। দ্রুত বিচার প্রক্রিয়া 6 মাসের মধ্যে শেষ করে দোষী যারা জঙ্গি তাদেরকে শনাক্ত করে কঠোর শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হোক, এবং সেই ফাঁসিটা দিল্লির গেটের সামনে হোক। ভারতবর্ষের বাইরে যতগুলো দেশ আছে তারাও জানুক, দেখুক, বুঝুক যে ভারতের উপর আক্রমণ করলে, ভারতের উপরে চোখ তুললে ভারতবর্ষ তাদের কি করতে পারে, তার একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলবো, যদি আপনারা নিজেদেরকে সেফ মনে করেন, নিজেদের গায়ে কাদা না লাগাতে চান, তাহলে এই ঘটনাটিকে নিয়ে আমরা আর দেখতে চাই না। আমার ভারতবর্ষের মায়েদের, বোনেদের আর শহীদ আমরা দেখতে চাই না। আমরা ভারতবর্ষের মানুষ, তারা হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, এই গোয়েন্দা থেকে শুরু করে BSF থেকে শুরু করে তাদেরকে পোষাচ্ছে কিসের জন্যে? ভারতের মানুষগুলো সুরক্ষিত থাকার জন্য, কিন্তু তারা সুরক্ষিত থাকতে পারছে না। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলবো, যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে, 6 মাসের মধ্যে এই ঘটনাটাকে বিচার পরীক্ষার মাধ্যমে শেষ করে সন্ত্রাসীদের ফাঁসি দেওয়া হোক দিল্লি গেটের সামনে। তা না হলে বুঝবো তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের যোগসাযোগ আছে প্রত্যেকটা ঘটনা থেকে। বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম সবথেকে বড় মিথ্যাবাদী। ওনাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। উনি যখন ক্ষমতায় আসার আগে বলেছিলেন এবং ক্ষমতায় এসেও বলেছিলেন, জঙ্গি আমি শেষ করে দেবো, দেশকে উন্নয়ন করব। কিন্তু আমরা কি দেখলাম, যতদিন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার, বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, দেশ পুরোপুরি নিরাপত্তা থেকে পুরো ব্যর্থ। এর আগে আমরা দেখেছি সেনাদেরকে খুন করিয়ে দিল, প্ল্যান করেছে, কিভাবে করেছে কোনো তার প্রমাণ পাওয়া গেল না। তারপরে পদে দেখছি বিস্ফোরণ হয়ে সাধারণ মানুষ খুন হচ্ছে। দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে চলে যাচ্ছে ক্রিমিনাল দুষ্কৃতীরা। নরেন্দ্র মোদী চৌকিদার হিসেবে বসে আছে। পুরোপুরিভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পুরোপুরিভাবে ব্যর্থ। ওনাদেরকে পদত্যাগ করার প্রয়োজন। দেশের মানুষের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করতে হবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, হয়তো উনি আরেকটা শব্দ জুড়ে বলেননি যে আমি চোর, আমি চৌকিদার। বুঝতে পারছেন, উনি এইটা হয়তো বলেননি। উনি মানুষকে বলেছে, আমরা শুনেছি চৌকিদার। উনি যে চৌকিদারের আগে সব থেকে বড় চোর, চোরেদের মানে ডন, চোরেদের মাথা, মাফিয়াদের মাথা, এ থেকে তার প্রমাণ হচ্ছে প্রত্যেক জায়গায় ওনার সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে, চোরেদের সঙ্গে জড়িত আছে। যদি না যোগ থাকে, কোনোভাবেই আমার এই ভারতের মতো দেশে কোনোদিন এই ধরনের নোংরা কাজ বাইরে থেকে কেউ করতে পারবে না। আমরা দেখেছি
নরেন্দ্র মোদী গদি বাঁচানোর স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে রাজনীতি করতে গিয়ে সেনাদেরকে খুন করিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, দেশের জনগণকে খুন করে দিচ্ছে। ও সম্পূর্ণভাবে ব্যর্থ, ওনাকে পদত্যাগ করা দরকার।